স্বাগত সকলকে আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা একটি ভিডিও নিয়ে এসেছি স্কোয়ার রুট কিভাবে নির্ণয় করতে হয় তার উপর। স্কোয়ার রুট নির্ণয় বিভিন্ন পরীক্ষায় এক্সাম বা কম্পিটিটিভ এক্সাম যেগুলো হয় তাতে এসে থাকে। খুব বেশি আসে না, তবুও শিখে রাখা উচিত, যেহেতু আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছি, তাই এই ধরনের কিছু কোয়েশ্চেন আমাদের জেনে রাখা উচিত কিভাবে করতে হয়। তা স্কোয়ার রুট নির্ণয় আমরা সবাই জানি কিভাবে করতে হয়, কিন্তু আজকে শেখাবো সেটা হচ্ছে শর্টকাট, কিভাবে ছোটভাবে করা যেতে পারে। তো শুরু করা যাক আজকে ক্লাস। তো স্কোয়ার রুট শর্টকাটে নির্ণয় করার জন্য আমাদের কয়েকটি জিনিস জানা থাকা উচিত, জেনে রাখা উচিত। কিরকম? আমরা জানি সবাই, তবুও একবার ঝালিয়ে নেওয়া। শূন্যর স্কোয়ার করলে দেখবেন শূন্য আসে, অর্থাৎ ইউনিট ডিজিট আছে শূন্য। একের স্কোয়ার করলে আসে ইউনিট ডিজিটে এক। দুইয়ের স্কোয়ার করলে আসে ইউনিট ডিজিট চার। তিনের স্কোয়ারে আসে নয়। চারের স্কোয়ারে আসে ছয়। পাঁচের স্কোয়ারে আসে পাঁচ। ছয়ের স্কোয়ারে আসে ছয়। সাতের স্কোয়ারে আসে 49 অর্থাৎ 9। আটের স্কোয়ার 64 অর্থাৎ ইউনিট ডিজিট 4। নয়ের স্কোয়ার অর্থাৎ 81 ইউনিট ডিজিট 1। দেখুন, আমরা মূল সংখ্যা তো আমরা এই 10টাকেই জানি, 0 1 2 3 4 5 6 7 8 9। এই কটা সংখ্যাই প্রত্যেকটা সংখ্যা গঠন করে। তাহলে আমরা এইগুলোর যদি ইউনিট ডিজিটে থাকে, তাদের স্কোয়ার করলে কি কি ইউনিট ডিজিট আসতে পারে সেটা আমাদের জেনে রাখা প্রয়োজন। 0 আর 5-এর ক্ষেত্রে সবসময়ই 0 আসবে অথবা 5 আসবে। অর্থাৎ যদি 10-এর বর্গ করি, দেখুন 100 আসে। 100-র বর্গ করলে আসে 10,000। ঠিক এরকমভাবেই, অর্থাৎ ইউনিট ডিজিটে 0 আছে এমন কোনো সংখ্যার যদি বর্গ করা হয়, তাহলে তার ইউনিট ডিজিট অবশ্যই 0 হবে। তেমনিভাবে ইউনিট ডিজিটে 5 আছে এমন কোনো সংখ্যার যদি বর্গ করা হয়, তার ইউনিট ডিজিটে 5 আসবে। এই দুটো হচ্ছে ইউনিক, অর্থাৎ একটা একটাই আসে। কিন্তু অন্যান্য সংখ্যাগুলো, যেমন ইউনিট ডিজিটে 1 এবং 9 থাকলে তাদের বর্গ করলে তাদের বর্গের ইউনিট ডিজিট 1 হয়। 2 যদি আর 8 যদি থাকে, তাহলে বর্গ করলে তাদের ইউনিট ডিজিট 4 হয়। ইউনিট ডিজিটে যদি 3 অথবা 7 থাকে, তাদের বর্গ করলে ইউনিট ডিজিটে 9 হয়। আর যদি ইউনিট ডিজিটে 4 থাকে অথবা 6 থাকে, তাহলে বর্গ করলে তাদের ইউনিট ডিজিট 6 হয়। আশা করা যায় এটুকু আপনারা সবাই জানেন। এই যে জিনিস কটা বললাম, এইগুলোর উপরেই ভিত্তি করে আমরা বর্গমূল নির্ণয়ের সঠিক পদ্ধতিগুলো শিখব। দেখা যাক প্রথম উদাহরণটা কি নিয়েছি। আমি একটি 4 অঙ্কের সংখ্যা নিয়েছি, কারণ আমি 3 অঙ্কগুলো নিতে চাইনি। 1 থেকে 30 পর্যন্ত বর্গ আমরা বারবার করে বলি যে 1 থেকে 30 পর্যন্ত বর্গ আমাদের যেন ঠোঁটস্থ থাকে, সেই জন্য 1 থেকে 30 এর বর্গ দেখুন 900-তে গিয়ে শেষ হচ্ছে। তারপরের সংখ্যা হলে একটু বেড়ে যায়, সেই জন্য আমি 3 অঙ্কের গুলো নিইনি। 4 অঙ্কের মোটামুটি কিভাবে করা যেতে পারে সেইগুলো দিয়ে শুরু করছি। প্রথম উদাহরণ দিয়েছে 5 9 2 9। 5 9 2 9, এইটির বর্গমূল আমাকে নির্ণয় করতে বলেছে। এবার আমি যদি এটাকে বেসিক পদ্ধতিতে করি, একদম আমাদের ছোটবেলায় যেগুলো শিখেছি সেই পদ্ধতিতে যদি করি, তাহলে কিভাবে করতাম? ডান দিক থেকে দুটি দুটি করে সংখ্যার পেয়ার বানাতাম, অর্থাৎ এখানে 29 আর 59 দুটো পেয়ার বানালাম। এইখানে এমন কোনো সংখ্যা বসাতাম যাকে সেই সংখ্যা দিয়েই গুণ করলে গুণফল যদি x স্কয়ার, অর্থাৎ এখানে যদি x ধরি, তাহলে x কে x দিয়ে গুণ করব x স্কয়ার, এর সংখ্যাটা 59-এর থেকে ছোট অথবা 59-এর সমান হবে, অর্থাৎ প্রথম যে জোড়টি রয়েছে সেটির সমান বা তার থেকে ছোট হবে। তাহলে এখানে কোন সংখ্যা বসালে সেটি হতে পারে? এখানে হতে পারে, দেখুন, যদি 7 বসাই, x এর মান যদি আমি 7 বসাই, অর্থাৎ 7 7 49 হয়, তাহলে 7-এর বর্গ 49, তাই এখানে হচ্ছে 10 2 9। তারপর কি করতাম? এখানে যে সংখ্যাটি আসছে সেটির দ্বিগুণ বসাতাম, এখানে 7 গুণ 2 14। তারপর এই জায়গাটা, এই যে ড্যাশ যেখানে লিখছি, এইখানে এমন কোনো সংখ্যা আমাকে বসাতে হতো যাকে সেই সংখ্যা দিয়েই গুণ করলে 1029-এর থেকে ছোট হবে অথবা 1029-এর সমান হবে। কত বসাতে পারি? 14 আছে, তাহলে আমি এখানে 3 বসাতে পারি, তাহলে শেষে 9 আসতে পারে, অথবা 14-র শেষে 7 বসাতে পারি, তাহলে 9 আসতে পারে।
কারণ আগের পৃষ্ঠাতেই দেখিয়েছি, দেখুন কোন কোন সংখ্যার বর্গ করলে 9 আসে, 3 অথবা 7। অর্থাৎ এখানে 143 হতে পারে অথবা 147 হতে পারে। তা 143কে যদি 3 দিয়ে গুণ করি আমার 450 মধ্যেই শেষ হয়ে যাচ্ছে, কিন্তু 147কে 7 দিয়ে গুণ করলে সম্ভবত আপনার 1029 আসে। দেখুন এখানে 7 বসান, 7 7 49 এর 9, হাতে আছে 4, 7 14 98, 98 আর 4 102। তাহলে এই 7 বসে যেত এখানে। তাহলে 5929 অর্থাৎ 5929 এর বর্গমূল কত হয়? 77। এতে গেল বেসিক পদ্ধতি। আমরা এটাকে শর্টকাটে করব কি করে? শর্টকাটে করার জন্য আমাদের করতে হবে আমরা সংখ্যাটিকে নিয়ে নিলাম, দুটির মাথায় দাগ দিলাম। এইবারে আমার প্রথম কাজ হবে এখানে কটি ডিজিট আসবে, এই সংখ্যাটির বর্গমূল করলে কত ডিজিটের একটা নাম্বার আসবে প্রথমে সেটা ঠিক করা। মোটামুটি সবাই জানেন এটা, যে বর্গের যে সংখ্যাটি সেই সংখ্যায় যতগুলো ডিজিট রয়েছে, এই ক্ষেত্রে 4টি, তাকে 2 দিয়ে ভাগ করতে হয়। 2 দিয়ে ভাগ করলে যত আসে ততগুলি ডিজিট ওর বর্গমূলে আসবে। এবার দেখা গেল যদি 5খানা সংখ্যা থাকে সেক্ষেত্রে তো ভগ্নাংশ আসে, কিন্তু ভগ্নাংশে তো ডিজিট হবে না, সেক্ষেত্রে এর পরবর্তী সংখ্যাটি নিতে হবে, অর্থাৎ 2.5 এর পরবর্তী ইন্টিজার হবে 3, সেক্ষেত্রে 3 হবে। তাহলে এখানে 4টি ডিজিট রয়েছে, তাহলে এখানে আমার 2খানা ডিজিট আসবে এটির বর্গমূল করলে। এটা হচ্ছে প্রথম পদ্ধতি। দ্বিতীয় আমি কি করব? দ্বিতীয় উপায়, আমি প্রথম যে জোড়টি রয়েছে সেটির দুপাশে 2টি দাগ দিয়ে নেব, আর এইটির এখান দিয়ে একটা দাগ বের করে দিলাম। এগুলি একদমই প্রিলিমিনারি জিনিস, আমি এমনিই বলছি। আপনি এইখানে দেখছেন এর ইউনিট ডিজিটে কত রয়েছে? 9। 9 কোন কোন সংখ্যার ইউনিট বর্গ করলে ইউনিট ডিজিটে আসে? 3 অথবা 7। অর্থাৎ আপনার যে উত্তরটা আসবে তার ইউনিট ডিজিট হবে 3 অথবা 7। অর্থাৎ আপনার এই জায়গাটার কাজ আপাতত মিটে গেল, আর কোনো কাজ এখানটায় আমার করব না। এইবার কি করব? এইবারে এমন কোনো সংখ্যা আমি ধরব যার বর্গ করলে 59-এর থেকে ছোট হয়, কিন্তু সব থেকে বড় বর্গ সংখ্যাটাই ধরতে হবে। 59-এর থেকে ছোট কিন্তু সব থেকে বড় বর্গ সংখ্যা কত সেটা আমাকে বের করতে হবে। মোটামুটি নামটা পড়লেই চলে আসে, 7 7 49, কার বর্গ? 7-এর বর্গ। এই যে সংখ্যা 7 সেটি 2টি ফাঁকা স্থানে বসে গেল, অর্থাৎ 5929-এর বর্গমূল করলে 73 পেতে পারি, অথবা পেতে পারি আমি 77। কিন্তু এদের মধ্যে অ্যান্সার কোনটি সেটা বের করার জন্য আমাকে একটা কনফার্মেশন টেস্ট করতে হবে। কি সেই টেস্ট? এক্ষেত্রে আমি ছোট বর্গ সংখ্যা ধরেছিলাম, এবার 59-এর ঠিক পরবর্তী বর্গ সংখ্যা ধরব। কত হবে? 64। 8-এর স্কোয়ার মানে 64। এইবার 59 থেকে 49 এবং 59 থেকে 64 এদের দুজনের মধ্যেকার দূরত্ব, অর্থাৎ কোনটি কাছে আমি সেটি নির্ণয় করব। 59 এবং 49-এর দূরত্ব হচ্ছে 10, 59 আর 64-র দূরত্ব হচ্ছে 5। তাহলে কোনটি কাছে? 59 থেকে 64-র দূরত্ব যদি 5 হয় তাহলে 64ই কাছে, অর্থাৎ 59-এর থেকে বড় সংখ্যাটি হচ্ছে 59-এর কাছে। তাহলে এক্ষেত্রে এই বড় সংখ্যাটি হবে 5929, অর্থাৎ 5929-এর বর্গমূল। খুব সোজা। জিনিসটা হয়তো আপনাদের মনে হচ্ছে যে কঠিন, কিন্তু 2-1টি অঙ্কে একটুখানি ট্রাই করুন, দেখুন অবশ্যই খুব সোজা মনে হবে। তাহলে চলে যাই আমরা পরের অঙ্কটাতে। বলছে 4624। পদ্ধতি কি? সেম, দুটোর মাথায় দাগ দিন। এরপর কটা ডিজিট আসবে? 2খানা সংখ্যা, অর্থাৎ 2টো ডিজিট আসছে। ইউনিট ডিজিটে কি আছে? 4 আছে। কোন কোন সংখ্যার বর্গ করলে আমি ইউনিট ডিজিট 4 পাই? 2-এর বর্গ করলে 4 পাই, অথবা 8-এর বর্গ করলে ইউনিট ডিজিট 4 আসে। অর্থাৎ আমি এখানে 2 এবং এখানে 8 লিখলাম। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই এইটুকু বুঝতে। 46-এর কাছাকাছি
পূর্ণবর্গ সংখ্যা ছোট এবং পূর্ণবর্গ সংখ্যা বড় বের করব। তাহলে নামটা পড়ি, 6 6 36 আর 7 7 49, অর্থাৎ 6 এর স্কোয়ার, 36 হচ্ছে 46 এর থেকে ছোট। চোখ বন্ধ করে এই 6 যে সংখ্যাটি দুটি জায়গায় বসিয়ে দেব। তাহলে 46 24 অর্থাৎ 4624 এর বর্গমূল করলে আমরা 62 পেতে পারি অথবা 68 পেতে পারি। কিন্তু কোনটা উত্তর হবে সেটার জন্য কি করতে হবে? কনফার্মেশন টেস্ট। কি সেই টেস্ট? ঠিক 46 এর থেকে বড় প্রথম যে বর্গ সংখ্যা পাবো সেটিকে লিখব, 7 7 49। এইবার এদের মধ্যে দূরত্ব, আগের অঙ্কটাতেই বললাম, আর এদের মধ্যেকার দূরত্ব 46 এবং 36, এদের মধ্যে দূরত্ব হচ্ছে 10, 46 এবং 49 এর দূরত্ব হচ্ছে 3। তাহলে কোন সংখ্যাটি কাছে? 49 কাছে, অর্থাৎ 46 এর থেকে বড় সংখ্যাটি কাছে। তাহলে এই দুটির মধ্যে যে বড় সেই হচ্ছে আপনার বর্গমূল, 68 হচ্ছে এটির বর্গমূল। আশা করি বোঝাতে পেরেছি। খুব সোজা, প্রথমটার থেকে এটা দ্বিতীয়টা করলেন যখন, আপনি যদি করে থাকেন অঙ্কটি বুঝতেই পারছেন যে সোজা হচ্ছে মনে মনে। চলে যাব আমরা পরের অঙ্কটিতে। 7056 7056, প্রথম কাজ দুটোর মাথায় দাগ দেওয়া, কাজ প্রথম কাজ শেষ। দ্বিতীয় কাজ কটা ডিজিট আসবে সেই হিসেব করা, 4টি সংখ্যা অর্থাৎ 2টি ডিজিট আসবে, 2টি ডিজিটের জন্য আমি ফাঁকা স্থান রাখলাম। তারপরে কি এখানে ইউনিট ডিজিট কি আছে? 6। কোন কোন সংখ্যার বর্গ করলে ইউনিট ডিজিট 6 পাবো? নিজেকেই প্রশ্ন করুন। 4 এর স্কোয়ার করলে আমি ইউনিট ডিজিটে 6 পাই, 16 আসে। 6 এর স্কোয়ার করলে আমি 6 পাই, অর্থাৎ 36 আসে। তাহলে 4 এবং 6 বসিয়ে দিলাম। এখানের কাজ আপাতত শেষ। 70 এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কত? 70 এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা কত সেটা বের করুন। 70 এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ 8 এর স্কোয়ার 64, 70 এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা 9 এর স্কোয়ার 81। তাহলে এইখানে কোন সংখ্যাটা বসবে? চোখ বন্ধ করে বলেছি ছোট সংখ্যা বসিয়ে দিতে। 8, 84 এবং 86 হচ্ছে এই দুটোর সম্ভাব্য আনসার। কোনটি অ্যান্সার হবে, সঠিক অ্যান্সার কোনটি? কনফার্মেশন টেস্ট। কি টেস্ট? দুটোর মধ্যেকার দূরত্ব, 64 থেকে 70 এর মধ্যে দূরত্ব 6, 81 থেকে 70 এর মধ্যে দূরত্ব 11। তাহলে কোনটি কাছে? 64 কাছে। 70 এর থেকে 64টি ছোট না বড়? ছোট। তাহলে এইখানে কোন সংখ্যাটি হবে বর্গমূল? যেহেতু 64 সংখ্যা ছোট সংখ্যাটি কাছে, তাই ছোট সংখ্যাটি হবে বর্গমূল। তাহলে 7056 এর বর্গমূল 84। আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। খুবই সোজা, আপনারা এই পদ্ধতিতে 1টা 2টো 10টা অঙ্ক করলেই খুব সহজে আপনারা অঙ্কগুলো কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবেন। চলে যাই পরের অঙ্কে কি দিয়েছে দেখি। 8836, কাজ সেই এক, 88-র উপর দাগ, 36-এর উপর দাগ, দুটো ডিজিট আসবে, দুটো করে দাগ দিলাম। 36 অর্থাৎ 6 কার কার স্কোয়ারে আসে? 4 এর স্কোয়ারে 6 আসে আর 6 এর স্কোয়ারে 6 আসে। তাহলে এখানে বসালাম 4, এখানে বসালাম 6, দুটোর যে কোনো একটা তো হবেই আনসার। 88 থেকে ঠিক ছোট এবং 88 থেকে ঠিক বড় পূর্ণবর্গ সংখ্যা কি কি? 9 এর স্কোয়ার 81 আর 10 এর স্কোয়ার 100। ছোট সংখ্যাটি চোখ বন্ধ করে বসিয়ে দিলাম। তাহলে এখানে হলো 94 অথবা 96, যে কোনো একটা 88 36-এর বর্গমূল হবে। কিভাবে বুঝবো কোনটা হবে? কনফার্মেশন টেস্ট করুন। 88 এবং 81-র মধ্যে পার্থক্য কত? 7। 88 এবং 100-র মধ্যে পার্থক্য কত? 12। তাহলে কোনটি কাছে? 81 কাছে, তার মানে ছোট ছোট সংখ্যাটি কাছে। তাহলে এদের মধ্যে ছোট সংখ্যা যেটি সেটি হচ্ছে বর্গমূল, অর্থাৎ 94 এর বর্গ করলে 88 36 পাই, অর্থাৎ উল্টো দিকটা সত্যি, 88 36-এর বর্গমূল করলে আমরা পাবো 94। একবার সেভ করে নিই, কারণ আমার কম্পিউটারটি মাঝে মধ্যেই হ্যাং করছে, নইলে সব উড়ে চলে যাবে ডেটা। চলে যাই আমরা পরের অঙ্কটিতে।
এতক্ষণ ধরে যে অঙ্কগুলি করলাম সবকটিতেই 4খানি ডিজিট ছিল। এইবার আমি প্রথম অঙ্ক পাচ্ছি যেটি ডিজিট সংখ্যা 5। 5খানা অঙ্কের একখানা সংখ্যা যার বর্গমূল আমাকে নির্ণয় করতে বলছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি প্রথমে বেসিক পদ্ধতি দেখাই, বেসিক পদ্ধতি দেখানোর পর আপনাকে শর্টকাট দেখাবো। বেসিক পদ্ধতি করার সময় আমরা কি করতাম, ডান দিক থেকে দুটি দুটি সংখ্যার উপর বার দিতাম, অর্থাৎ জোড় বানাতাম। একটি সংখ্যা পড়ে থাকতো, সেই অঙ্কটিকে বাঁ দিকে একটা শূন্য বসিয়ে আমরা এটাকে একটা জোড় বানিয়ে নিতাম। তাহলে এখানে টোটাল 3টে জোড় হলো, 0 1 4 8 8 4। এমন একটি সংখ্যা যার বর্গ করলে এই প্রথম জোড়টির থেকে ছোট হবে অথবা প্রথম জোড়টির সমান হবে। কি সেটি? 1, অর্থাৎ 1কে 1 দিয়ে গুণ করলে 1 হলো। উপর থেকে 4 8 দুটিই নামলো। এই সংখ্যা যে একটি ভাগফলের কাছে আছে সেইটিকে দ্বিগুণ করে এখানে বসালাম। এইবার এখানে এমন একটি সংখ্যা বসাবো যাত দিয়ে গুণ করলে 48-এর থেকে ছোট হবে অথবা 48-এর সমান হবে। সংখ্যাটি 2, 3 বসালে যেহেতু 60-এর বেশি হয়ে যাবে, 2 বসালে 44 পাচ্ছি, তাই 2 হচ্ছে এইখানে সম্ভাব্য সংখ্যাটি। তাহলে এই 2 চলে গেল এখানে, 2 44 48 থেকে বাদ গেল 4, উপর থেকে নামলো 8 4, 12 দ্বিগুণ 24। তাহলে এখানে কত বসালে আমার 484 হবে অথবা তার থেকে ছোট হবে? যদি 2 বসাই, দেখুন 484 সমান হয়ে যাচ্ছে, তাহলে 2 এখানে বসলো। আশা করা যায় বোঝাতে পেরেছি বেসিক পদ্ধতিতে। এই পদ্ধতিতেই আমরা সকল সংখ্যার বর্গমূল নির্ণয় করতে পারি, এতে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই যদি ক্যালকুলেশন আপনি সঠিক করে থাকেন। কিন্তু এই অঙ্কটিকে আমাকে শর্টকাটে করতে হবে, ছোট করতে হবে। কিভাবে করব? তার জন্য পদ্ধতি প্রায় এক, আগে যেগুলো করলাম তার সঙ্গে, কিন্তু এখানে সামান্য একটু পরিবর্তন। কিরকম? আমরা করতাম কি, দুটি দুটি সংখ্যার মাথায় দাগ দিতাম, কিন্তু এখানে প্রথম দুটি দেব এবং শেষের 3টি একসাথে নেব। তাহলে এই পার্থক্যটুকুই আছে, বাকি পার্থক্য আর কিচ্ছু নেই। এইবারে আপনার হিসেব কি? প্রথম হিসেব হচ্ছে আপনার ডিজিট কতগুলো আসবে। 5 রয়েছে, অর্থাৎ 5কে 2 দিয়ে ভাগ করব, 2.5, অর্থাৎ 3খানা ডিজিট আমার এখানে আসবে। 3টে ডিজিটের জন্য জায়গা নিয়ে নিলাম। ইউনিট ডিজিট কি আছে? 4। 4 কার কার বর্গ করলে ইউনিট ডিজিটে আসে? 2 এর স্কোয়ারে 4 আসে, 8 এর স্কোয়ারে 4 আসে। দেখুন ইউনিট ডিজিট 2 আর এবং 8-এ আসে। 2 8 বসিয়ে দিলাম। তাহলে বাকি যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সেইগুলোতে কত বসবে? একই পদ্ধতি, কোনো এদিক ওদিক নেই। কি সেই পদ্ধতি? 148-এর থেকে ঠিক ছোট পূর্ণবর্গ সংখ্যা, 148-এর থেকে বড় ঠিক পূর্ণবর্গ সংখ্যা। 148-এর থেকে ছোট হচ্ছে 12 স্কোয়ার, দেখুন 144, আর 148-এর থেকে বড় হচ্ছে 169, অর্থাৎ 13 স্কোয়ার। এইবারে আপনি কি করবেন? ছোট যেটি, ছোট সংখ্যাটিকে চোখ বন্ধ করে এখানে বসিয়ে দিন, অর্থাৎ 122 অথবা 128। এই হচ্ছে আমার এই দুটো সম্ভাব্য উত্তর। কিন্তু কোনটা উত্তর সেটা বুঝবো কি করে? আমাকে এখানে কনফার্মেশন টেস্ট করতে হবে। কনফার্মেশন টেস্টটা কি? বিয়োগ করুন, মানে এদের দুজনের ডিফারেন্স বের করুন। 148 এবং 144 এর ডিফারেন্স কত? 4। 148 এবং 169 এর ডিফারেন্স কত? 21। তাহলে কোনটি কাছে? 144 কাছে। সেটি ছোট না বড়? 148-এর থেকে 144 অবশ্যই ছোট। তাহলে যে ছোট সেই হচ্ছে এটির বর্গমূল, অর্থাৎ 122 হচ্ছে বর্গমূল। আশা করা যায় বোঝাতে পেরেছি। বেসিক পদ্ধতিতেও যে অ্যান্সার আসছে এখানেও সেই অ্যান্সার আসছে, তারপরে বুঝতে কোনো অসুবিধা নেই। আমি যেহেতু 5 অঙ্কের দিলাম তাই একটা বেসিক দেখালাম, দ্বিতীয়গুলো থেকে আর দেখাবো না, একই পদ্ধতিতে এই পদ্ধতিতেই করতে থাকবো। আশা করা যায় বোঝাতে পেরেছি। চলে যাই তাহলে আমরা পরের অঙ্কে। 20736 পদ্ধতিতে কোনো পরিবর্তন নেই। প্রথমে দুটি ডান দিক থেকে, পরের যে 3টি পড়ে রয়েছে পুরোটি একসাথে দুটি জোড় তৈরি করলাম। কাজ কি? এখানে 5টি ডিজিট রয়েছে, অর্থাৎ আমার বর্গমূল করলে 3টি ডিজিট আসবে।
তিনটি ডিজিটের জন্য তিনটি ফাঁকা স্থান। কোন কোন সংখ্যার বর্গ করলে ইউনিট ডিজিট 6 আসে? 4 স্কোয়ার করলে 16 আসে, আর 6 স্কোয়ার করলে 36 আসে। অর্থাৎ এই দুটি জায়গায় কি বসবে? ইউনিট প্লেস 4 এবং 6। বুঝতে কোনো অসুবিধা নেই। এইবারে আমাকে দুটি সংখ্যা দেখতে হবে যেগুলি 207-এর থেকে বড়, ছোট এবং 207-এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা। 207-এর ঠিক আগে কোন পূর্ণবর্গ সংখ্যাকে আমরা পাচ্ছি? হিসেব করুন। 14 গুণ 14 196। আর ঠিক এর পরের সংখ্যা কত পাচ্ছি? 15 গুণ 15 225। এই কারণটার জন্যই আমরা বারবার বলছি যে আপনারা 1 থেকে 30 পর্যন্ত সকল সংখ্যার বর্গ ঠোঁটস্থ করবেন, নইলে এই অঙ্কগুলি করতে একটু হোঁচট খাবেন। ঠিক আছে, তাহলে এখানে ছোট সংখ্যা কোনটি? 196, তার বর্গমূল, অর্থাৎ 14 স্কোয়ার করে 196 পেয়েছিলাম, তাহলে এই 14 দুটি জায়গাতে বসিয়ে দেব। তাহলে 20736 এই সংখ্যাটি সম্ভাব্য বর্গমূল কি কি? 144 এবং 146। কিন্তু কোনটি হবে, কোনটি উত্তর হবে, সেটি বোঝার জন্য আমাকে কি করতে হবে? কনফার্মেশন টেস্ট। কনফার্মেশন টেস্ট কি? এই দুটি সংখ্যার বিয়োগফল, মানে কোন দুটি সংখ্যা কাছাকাছি অবস্থান করছে সেই জোড়টা বের করা। 207 এবং 196 এর মধ্যে পার্থক্য 11, 207 এবং 225 এর মধ্যে পার্থক্য হচ্ছে 18। তাহলে কোন সংখ্যাটি কাছে? অবশ্যই 196 কাছে, অর্থাৎ ছোট সংখ্যাটি কাছে। তাহলে এর মধ্যে, এই দুটি সংখ্যার মধ্যে যে ছোট সেই হচ্ছে এর বর্গমূল, অর্থাৎ 20736 এর বর্গমূল হচ্ছে 144। খুব সোজা। আর একবার সেভ করে নিই। তাহলে 20736 এই সংখ্যাটির বর্গমূল হলো 144। আশা করি বোঝাতে পারছি। অঙ্কগুলো যদি এইভাবে করতে থাকেন, দেখবেন কিছুদিন প্র্যাকটিস করার পর, কিছু অঙ্ক প্র্যাকটিস করার পর অঙ্কগুলো এতটাই সোজা লাগবে যে আপনি কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্কগুলির উত্তর বের করে ফেলবেন। দেখা যাক পরের অঙ্কে কি দিয়েছে। পরের অঙ্ক দিয়েছে 26569। পদ্ধতির কোনো পরিবর্তন নেই, পদ্ধতি একই। ডান দিক থেকে দুটির মাথায় বার দিলাম, অর্থাৎ দুটিকে নিয়ে একটি জোড় তৈরি করলাম। বাকি থাকছে তিনটি সংখ্যা, তিনটি সংখ্যাকে নিয়ে আরেকটি জোড় করলাম। কটা ডিজিট আছে সংখ্যাটি? 5টি ডিজিট রয়েছে, অর্থাৎ আমি বর্গমূল করলে কটি ডিজিট পাবো? 3টি ডিজিট পাবো। কোনো অসুবিধা নেই, ক্লিয়ার। ইউনিট ডিজিটে কি আছে? 9 আছে। কোন সংখ্যার বর্গ করলে আমরা 9 পাই? প্রথম হচ্ছে 3, অর্থাৎ 3 স্কোয়ার করলে 9 পাই। আরেকটি হচ্ছে 7, অর্থাৎ 7 স্কোয়ার করলে 49 পাই। ইউনিট প্লেসে আমাদের 9 আসে। তাহলে এখানে কত বসাবো? 3, আর এখানে বসাবো 7। অর্থাৎ 26569 এর বর্গমূল করলে ইউনিট প্লেসে হয় 3 আসবে আর না হয় 7 আসবে। তাহলে ফাঁকা জায়গা অন্য দুটিতে কি বসবে? তার জন্য আমাদের কি নিয়ম? ঠিক 265 থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা এবং 265 ঠিক পরের পূর্ণবর্গ সংখ্যা, আগের এবং পরের। তাহলে আগের পূর্ণবর্গ সংখ্যা আমরা কি? 16 স্কোয়ার করুন। 16 স্কোয়ার 256, এবং 17 স্কোয়ার হয় 289। 17 স্কোয়ার হয় 289। তাহলে এই দুটি সংখ্যার মধ্যে যেটি ছোট তার বর্গমূলটা আমি বসিয়ে দেবো। 16, অবশ্যই 16 ছোট 17 থেকে। এইবারে কোনটি উত্তর? কি পদ্ধতি? আমাকে কনফার্মেশন করতে হবে। কিভাবে? আমাকে সংখ্যা দুটির মধ্যের পার্থক্য, অর্থাৎ দূরত্বটা নির্ণয় করতে হবে। 256 এবং 265 মধ্যে পার্থক্য মাত্র 9-এর, আর 265 থেকে 289 এর পার্থক্য 24-এর। তাহলে কোনটি কাছে? অবশ্যই 9 যদি পার্থক্য হয় 256 কাছের, অর্থাৎ ছোট সংখ্যাটি কাছে। তাহলে এদের মধ্যে ছোট কোনটি? 163 ছোট, অর্থাৎ 163 হচ্ছে উত্তর। 26569 এর উত্তর হচ্ছে 163। এইবার ধরুন এই অঙ্কটির মাধ্যমে অন্য একটি ছোট্ট একটা কনসেপ্ট বলি।
আচ্ছা পরের অঙ্কে করব, এখন দেখিয়ে লাভ নেই, পরে যখন আসবে সেই রকম কনসেপ্টেই করব। চলে যাই আমরা পরের অঙ্কে। 3, 5, 7, 2, 1 এটির বর্গমূল আমাকে নির্ণয় করতে বলছে। পদ্ধতি কোনো পরিবর্তন নেই, ডিজিট আছে 5টি, অর্থাৎ আমার বর্গমূলের ডিজিট আসবে 3টি, ফাঁকা স্থান নিয়ে নিলাম 3টি। দ্বিতীয় কাজ কি, কোন কোন সংখ্যার বর্গ করলে 1 আসে ইউনিট ডিজিটে সেইগুলি বের করা। আমরা জানি 1 এর স্কোয়ার করলে 1 আসে, আর 9 এর স্কোয়ার করলে ইউনিট ডিজিটে 1 আসে। তাহলে এখানে 1 বসালাম, এখানে 9 বসালাম, ক্লিয়ার, কোনো পরিবর্তন নেই নিয়মের। ঠিক, এইবারে আমাকে দেখতে হবে 357 থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা এবং 357 থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 357 আগে দেখুন 324 আসে, 324 কার স্কোয়ার, 18 স্কোয়ার, আর ঠিক পরে আসে 19 স্কোয়ার, 361। এদের মধ্যে ছোট সংখ্যা কোনটি, 18 নাকি 19? অবশ্যই 18, কোনো পরিবর্তন নেই নিয়মে, 18 গেল বসে। এইবার আমাকে কনফার্ম করতে হবে যে কোনটি উত্তর হবে। কনফার্ম করতে হলে আমাকে কি বের করতে হবে, ডিফারেন্স বের করতে হবে। 357 এবং 324 এর মধ্যে পার্থক্য কত, 26 আর 7 33, আর 357 থেকে 61 পার্থক্য মাত্র 4। তাহলে কোন সংখ্যাটি 357 কাছে, 361 সংখ্যাটি 57 কাছে। 361 বড় না ছোট, অবশ্যই বড়, তাহলে বড় সংখ্যাটি হচ্ছে বর্গমূল। আচ্ছা আগের অঙ্কটি করতে গিয়ে আমি একটি কনসেপ্টের কথা বলছিলাম, এখানে বলেই নি, আমার নইলে মনে থাকবে না পরে। কিরকম, ধরুন আপনাকে পরীক্ষায় এই সংখ্যাটির বর্গমূল নির্ণয় করতে দিয়েছে, অপশন দিয়েছে 1, 8, 9 অথবা 1, 9, 1, 1, 9, 3, 1, 9, 7। তাহলে এই অঙ্কটি যদি আপনাকে করতে দেয়, আপনি অঙ্কটি করবেন কি করে? প্রথমেই আপনাকে বাদ দিতে হবে। অঙ্কের মধ্যে এমন কোনো সংখ্যা থাকবে যার স্কোয়ার করলে কখনোই 1 আসা সম্ভব নয়। এখানে দেখুন কোন কোন সংখ্যায় আসতে পারে, 7, 7 স্কোয়ারে 9 আসে, তাহলে প্রথমেই 197 কেটে বাদ। পড়ে থাকছে 193, 3 স্কোয়ার করলে 1 আসতে পারে না, তাই এই সংখ্যাটিও বাদ। পড়ে থাকছে 189 এবং 191, তাহলে দুটোর মধ্যে কোনো একটাই হতে পারে, কারণ 1 স্কোয়ার করলেও 1 আসে, 9 স্কোয়ার করলেও 1 আসে। এক্ষেত্রে আমি করব কি, এদের ডিজিট সাম বের করব, আর এই সংখ্যাটির ডিজিট সাম বের করব। এই সংখ্যাটির ডিজিট সাম কত হচ্ছে, ডিজিট সাম অর্থাৎ এই যে সংখ্যাটি দিয়েছে প্রত্যেকটা ডিজিটকে যোগ করতে থাকবো যতক্ষণ না সংখ্যাটি একটি ডিজিটে পরিবর্তিত হচ্ছে। তাহলে করি, 3 আর 5 8, 8 আর 7 15, 15 আর 2 17, 17 আর 1 18, আবার 18তে দুটি ডিজিট আছে 1 আর 8 অর্থাৎ 9। তাহলে 3, 5, 7, 2, 1 এর ডিজিট সাম হচ্ছে 9। তাহলে এই যে সংখ্যা দুটি রয়েছে, যে সংখ্যাটির ডিজিট সাম 9, বর্গের ডিজিট সামের বর্গ 9 হবে, সেই সংখ্যাটিই হবে বর্গমূল। এটি আগেই একটা কষান দিয়ে রাখা উচিত যে সব অঙ্কে, এখানে আগেই একটা কষান দেওয়া উচিত যে সব অঙ্কে ডিজিট সাম কাজ করে না। এক্ষেত্রে নাও কাজ করতে পারে, তবু একটা টেস্ট, একটা জাস্ট কনসেপ্টটা আপনার মধ্যে দিয়ে দেওয়া, যাতে আপনি সলভ করার চেষ্টা করতে পারেন। তাহলে এক্ষেত্রে 3, 5, 7, 2, 1 এর ডিজিট সাম এলো 9। 1, 8, 9 এর ডিজিট সাম কত হচ্ছে দেখুন, 1 আর 8 এ 9 আর 9 18, 18 অর্থাৎ 9। তাহলে 1, 8, 9 এর ডিজিট সাম আসছে 9। তাহলে 9 এর বর্গ করলে কত হয়, 81। 81 1 আর 8 যোগ করলে হচ্ছে 9, তাহলে 189 হলেও হতে পারে। তাহলে আরেকটা যেটা পড়ে রয়েছে সেটার একবার চেক করি, কত হচ্ছে, 1 আর 1 এ 2, 2 আর 9 এ 11, 11 অর্থাৎ 1 যোগ 1 2, আবার 2 এর স্কোয়ার করলে কত হচ্ছে 4, অর্থাৎ 191 এর ডিজিট সাম তার বর্গ করলে হচ্ছে 4 এর সমান, অর্থাৎ এটা কখনোই এর বর্গমূল হবে না।
এক্ষেত্রে 1, 8, 9ই হচ্ছে বর্গমূল। বোঝাতে পেরেছি? আপনি যদি এই সংখ্যাটি এটিও দিয়ে থাকতো 181, এখানেও চেক করে দেখতে পারেন। 1 আর 1 2 আর 8 10, 10 অর্থাৎ 1 এবং 0, 1 এবং 0 যোগ করলে 1, তার স্কোয়ার করলে হবে 1, অর্থাৎ এর ডিজিট সাম আসছে 1, অর্থাৎ এই দুটির মধ্যে 1, 8, 9 হচ্ছে উত্তর। আবারও বলছি, ডিজিট সাম সর্বক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। এখানে দুটো এমন সংখ্যা বেরোতে পারে যে ক্ষেত্রে ডিজিট সাম দুটোরই সমান হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনি ডিজিট সাম দিয়ে অঙ্কগুলো করতে পারবেন না। ডিজিট সাম কখন আমরা কার্যকরী করতে পারি? যখন আমাদের কার্যকরী হয় সাধারণত এখানে যদি 6 অঙ্কের কোনো সংখ্যার আমাকে দেয়, তখন আমি এই ডিজিটগুলো আলাদা আলাদা করে বের করতে হয়। মানে এখানে যেমন দুটি ডিজিট একসাথে বেরিয়ে গেছে, অনেক ক্ষেত্রে 6 ডিজিটের যখন আমরা বর্গমূল করব তখন দুটো ডিজিট একসঙ্গে আসবে না, তখন আলাদা করে ডিজিটগুলো বের করতে হয়, তখন ডিজিট সাম আমাদের কাজে লাগে। চলে যাব তাহলে আমরা পরের যে উদাহরণটা নিয়েছি সেই উদাহরণটিতে। আছে 4, 2, 0, 2, 5। পদ্ধতির কোনো পরিবর্তন নেই। কটি ডিজিট আসবে বর্গমূলে? 3টি। 3টি জায়গা নিয়ে নিলাম। কোন সংখ্যার বর্গ করলে 5 আসে? অবশ্যই 5, আর কোনো অপশনই নেই, 5ই আসবে। 420-র কাছাকাছি দুটো পূর্ণবর্গ সংখ্যা, একটি ছোট এবং একটি বড়। কত কত হতে পারে? একটি হতে পারে 20-র স্কোয়ার অর্থাৎ 400, এবং 21-এর স্কোয়ার অর্থাৎ 441। ছোট কোনটি? 20 ছোট। 2 0 বসে গেল, এখানেও 2 0 বসে গেল, একটাই আছে, তার মানে 205ই হচ্ছে উত্তর। এখানেও আপনি ডিজিট সাম অ্যাপ্লাই করুন, যদিও এখানে ডিজিট সাম অ্যাপ্লাই করার জায়গাই নেই, তবুও দেখুন ডিজিট সাম এটির কত হচ্ছে? 4 আর 2 6, 6 আর 2 8, 8 আর 5 13, 13 অর্থাৎ 1 আর 3 4। আর এই দুটি ডিজিট সাম কত হচ্ছে দেখুন? 2 আর 5 7, 7-এর স্কোয়ার করলে 49, 49 যোগ করলে 4 আর 9 13, 13কে যোগ করলে 1 আর 3 4। তাহলে এই সংখ্যাটির যা ডিজিট সাম হবে তার বর্গমূলের ডিজিট সামও সেম হবে, কিন্তু তার মানে এই নয় যে যেটারই ডিজিট সাম সমান আসবে সেটাকেই বর্গমূল আমরা বলে দেবো। অন্য যে কোনো সংখ্যার বর্গমূলে অন্য যে কোনো সংখ্যার ডিজিট সাম 4 আসতেই পারে, অর্থাৎ আমি এটা কখনোই বলতে পারবো না যে ডিজিট সাম 4 এলো মানেই ওটা বর্গমূল, তা নয়। আমি মানে বাদ দেওয়ার জন্য ডিজিট সামটাকে ব্যবহার করব, যেটার হবে না সেটা বাদ, অর্থাৎ ডিজিট সাম যেটা 4 আসবে না সেটা 4 2 0 2 5-এর বর্গমূল হবে না। আশা করি বোঝাতে পেরেছি। যাই আমরা পরের যে অঙ্কটি নিয়েছি সেখানে, তার আগে একবার সেভ করে নিই, নইলে যে কোনো সময় আমার কম্পিউটার হ্যাং হয়ে যাবে। পরবর্তী সংখ্যা 5 1 9 8 4। নিয়মের কোনো পরিবর্তন নেই, 3টি ডিজিট আসবে, তাই 3খানা ফাঁকা স্থান। কোন কোন সংখ্যার বর্গ করলে শেষে 4 আসে? 2 অথবা 8, অসুবিধা নেই। 519-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা আমরা কি পেতে পারি? 22-এর স্কোয়ার, এবং 519-এর থেকে ঠিক বড় 23-এর স্কোয়ার। 23-এর স্কোয়ার অর্থাৎ 529, আর 22 বসে যাবে এখানে। কেন? কারণ 22 এবং 23-এর মধ্যে 22 ছোট, তাই 22 এখানে বসে গেল। এইবার আমাকে কনফার্মেশন করতে হবে। কি কনফার্মেশন? এই দুটির মধ্যে কোনটি এর বর্গমূল। কনফার্মেশনের জন্য কি করতে হয়? আমাকে করতে হবে এদের ডিফারেন্স বের করতে হবে। 519 এবং 529-এর ডিফারেন্স কত? 10-এর ডিফারেন্স। আর 22-এর স্কোয়ার অর্থাৎ 484, 484 এবং 519-এর ডিফারেন্স কত? 16 এবং 19 যোগ করলে 35। কোনো অসুবিধা নেই। তাহলে কোনটি কাছে? 23-এর স্কোয়ার কাছে, অর্থাৎ বড় সংখ্যাটি কাছে। তাহলে এর মধ্যে বড় কোনটি? 228, তাহলে 228 হচ্ছে বর্গমূল। ডিজিট সাম দিয়ে আমরা ইউজ করে দেখি এদের মধ্যে সত্যি সত্যি 228 বর্গমূল কিনা। কেন বারবার ডিজিট সামটি ইউজ করছি? বিভিন্ন অঙ্কের মধ্যে আপনাদের আসবে, হিসেবটা এখনই যদি করি আমাদের কিছুটা সরগড় হই। 5 আর 1 6, 6 আর 9 15, 15 আর 8 23, 23 আর 4 27, 27-এ আছে 2 এবং 7 অর্থাৎ 9। তাহলে 5 1 9 8 4-এর ডিজিট সাম হচ্ছে 9। এখানে 2 2 2 অর্থাৎ 3 2 6, এর ডিজিট সাম হচ্ছে 6। তাহলে তার বর্গ 6-এর স্কোয়ার,
36 অর্থাৎ 3 আর 6 9, তাহলে এর ডিজিট সামও আসছে 9। দেখি পরেরটিতে কি আছে, 2 আর 2 4, 4 আর 8 12, 12 স্কোয়ার অর্থাৎ 144, 144 এর বর্গ ডিজিট সাম 4 আর 4 8 আর 1 9। দেখুন কিছুক্ষণ আগেই যেটা বলছিলাম যে ডিজিট সাম আমাকে সবসময় যে সঠিক অ্যান্সার দেবে তা নয়, আমি ভুল অ্যান্সারটা ডিজিট সাম দিয়ে বাদ দিতে পারি, এছাড়া আর কোনো ডিজিট সাম কাজ করে না। তাহলে এখানে দেখুন দুটোতেই 9 আসছে, অর্থাৎ দুটোই যে এর বর্গমূল তা তো নয়, আমি তো বের করেছি 228 বর্গমূল, অর্থাৎ ডিজিট সাম যে সবসময় কাজ করছে তাও নয়, ডিজিট সাম কাজ করছে আমরা শুধু ভুল অ্যান্সারটাকে বাদ দেওয়ার জন্য। আশা করি বোঝাতে পেরেছি। চলে যাব আমরা পরের অঙ্কটিতে। পরের অঙ্ক রয়েছে 61009, পদ্ধতি কোনো পরিবর্তন নেই, 3টি ফাঁকা স্থান। কেন 3টি ফাঁকা স্থান? কারণ আমার 3খানা ডিজিট আসবে। কার কার বর্গ করলে ইউনিট ডিজিট 9 আসে? 3-এর বর্গ করলে 9 আসে এবং 7-এর বর্গ করলে 9 আসে। 3-এর স্কোয়ার 9, 7-এর স্কোয়ার 49, তাহলে 3 এবং 7 বসে গেল। এইবার পরে থাকছে 610কে নিয়ে কাজ। 610-এর থেকে ঠিক ছোট পূর্ণবর্গ সংখ্যা কত এবং 610-এর থেকে ঠিক বড় পূর্ণবর্গ সংখ্যা কত, এই দুটো সংখ্যা আমাকে জানতে হবে। 24-এর স্কোয়ার অর্থাৎ 576, 25-এর স্কোয়ার অর্থাৎ 625। তাহলে এখানে ছোট সংখ্যা কোনটি? 24, তাই 24 আমরা চোখ বন্ধ করে বসিয়ে দিলাম এখানে। এইবারে আমার লাগবে কি? কনফার্মেশন টেস্ট। কনফার্ম করতে হবে কিভাবে? ডিফারেন্স নির্ণয় করতে হবে। 576 আর 610-এর ডিফারেন্স 24 আর 10-এ 34, 610 এবং 625-এর ডিফারেন্স 15। তাহলে কোনটি কাছে? 625 কাছে, অর্থাৎ বড় সংখ্যাটি কাছে। তাহলে বড় সংখ্যা কোনটি? 247। 247-এর বর্গ করলে আমরা পাবো 61009, অর্থাৎ 61009-এর বর্গমূল 247-এর সমান। আপনি ডিজিট সাম একবার পরীক্ষা করতে পারেন যে এখানে কাজ করছে কি করছে না, করে দেখুন। ডিজিট সাম কত হচ্ছে? 6 আর 1 7 আর এখানে 9, অর্থাৎ 7 আর 9 16, 16 অর্থাৎ 7। এখানে কত? 2 আর 4 6, 6 আর 3 9, 9-এর স্কোয়ার 81, 81 মানে 8 1 9। এখানে কত? 2 আর 4 6, 6 আর 7 13, 13 অর্থাৎ 1 আর 3 4, 4-এর স্কোয়ার 16, 16 অর্থাৎ 1 আর 6 7। তাহলে দেখুন এখানে ডিজিট সাম আবার কাজ করলো। অর্থাৎ আবারও বলছি, ডিজিট সাম তখনই ইউজফুল যখন আমি কোনো সংখ্যাকে বাদ দিতে চাইছি, কিন্তু এখানেও দেখুন দুটোর একটিও বাদ গেল, কিন্তু আগের উদাহরণটিতে আমি একটিকেও বাদ দিতে পারলাম না। আশা করা যায় বোঝাতে পারছি। চলে যাই আমরা পরের যে উদাহরণটি দিয়েছে সেখানে। তার আগে আমি আরেকবার সেভ করে নিই, নইলে আমার কম্পিউটার হ্যাং হয়ে যাবে। পরবর্তী সংখ্যা 88804, পরিবর্তন কিচ্ছু নেই, যা পদ্ধতি ছিল সেই একই পদ্ধতিতে করতে থাকব। কোন সংখ্যার বর্গ করলে ইউনিট ডিজিট 4 আসবে? 2 অথবা 8, বসিয়ে দিলাম। পরবর্তী নিয়ম কি? 888-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা এবং 888-এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা। কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা 30, 30-এর স্কোয়ার 900 এবং এখানে 29-এর স্কোয়ার 841। ছোট কোনটি? 29 না 30? 29 ছোট, বসিয়ে দিলাম। তাহলে কি কি উত্তর আসতে পারে? 292 অথবা 298। কোন সংখ্যাটি কাছে? 841 নাকি 900? 900-র মধ্যে পার্থক্য, 900 এবং 888-র মধ্যে 12-র পার্থক্য, 841 থেকে 888-র মধ্যে পার্থক্য হচ্ছে 47-এর। তাহলে কাছে কোনটি? 30-এর স্কোয়ার 900 কাছে, অর্থাৎ বড় সংখ্যাটি কাছে। এদের মধ্যে বড় সংখ্যা কোনটি? 298, অর্থাৎ 88804-এর বর্গমূল কত? 298। আশা করা যায় বোঝাতে পেরেছি। খুবই সুন্দর নিয়ম, এই নিয়মগুলো যদি আপনারা জানেন তাহলে খুব সহজে অঙ্ক করে ফেলতে পারেন।
চলে যাই আমরা পরের অঙ্কে। এতক্ষণ ধরে যে অঙ্কগুলি করলাম সেগুলি সবই ছিল 5 অঙ্কের অথবা 4 অঙ্কের। এইবার প্রথম একটি অঙ্ক আমরা করব যেটি 6 অঙ্কের, অর্থাৎ 6 ডিজিটের একটি সংখ্যা, তার বর্গমূল আমাকে নির্ণয় করতে হবে। 6 ডিজিটের একটি সংখ্যা যার বর্গমূল আমাকে নির্ণয় করতে হবে। পদ্ধতি সামান্য একটু পরিবর্তন আছে, কিন্তু প্রাথমিক টুকুর কোনো পরিবর্তন নেই। কটি ডিজিট? 6টি। তাহলে তার বর্গমূলে কটি ডিজিট আসবে? 3টি। 3টি করে ঘর নিয়ে নিলাম। দ্বিতীয়, কোন কোন সংখ্যার বর্গ করলে ইউনিট ডিজিট 9 আসে? 3 অথবা 7। কোনো অসুবিধা নেই, আশা করি বুঝছেন। এইবার এইখানে অঙ্কটিতে একটু পার্থক্য আছে, সেই পার্থক্যটা এইখানে। কি পার্থক্য? এতক্ষণ ধরে আমরা পুরোটাকে নিয়ে কাজ করছিলাম, এবার এই ছোট্ট জিনিসটাকে নিয়ে কাজ করব। প্রথম যে জোড়টা রয়েছে সেই জোড়টাকে নিয়ে কাজ করব। প্রথম জোড় অর্থাৎ 10। এইখানে আমরা দেখব 10-এর থেকে ছোট সব থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা কি? আমরা বুঝতেই পারছি 9। কার বর্গ? 3-এর বর্গ, অর্থাৎ এই প্লেসে হবে 3। ক্লিয়ার? আবার বলছি, প্রথম যে জোড়টি সেই জোড়টিকে নিয়ে কাজ শুরু করব। 10কে নিয়ে কাজ শুরু করলাম। কি কাজ? 10-এর থেকে ছোট কিন্তু সব থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা কি সেটি? 9। কারণ 9-এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা 16, যেটি 10-এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে 9। 9 কার বর্গ? 3-এর বর্গ। সেই 3 এখানে বসে গেল। এইবার পড়ে থাকছে আমার মাঝখানের ডিজিট। এই জন্যই এইখানে পদ্ধতির একটু পার্থক্য আছে। তার জন্য আপনাকে কি জানতে হবে? তার জন্য আপনাকে লং ডিভিশন পদ্ধতি, একদম বেসিক যে পদ্ধতি, সেইটা একটু জানতে হবে। কিভাবে? এখানে 1004 সংখ্যা কটিকে নেব। প্রথমেই কত বসালাম? এখানে 3 বসিয়েছি, অর্থাৎ 3-এর স্কোয়ারে আমি 9 পাচ্ছি। বিয়োগ করলে 1 বসছে 04। 3-এর ডাবল কত বসে? 6 বসে। এখানে কত বসালে আমি 104-এর সমান পাবো বা কম পাবো? প্রথমেই যদি আমি 2 বসাই, দেখুন 62 দুগুণে 124 হয়ে যাবে, তার মানে বেশি হয়ে যাচ্ছে। তাহলে এখানে কত বসাবো? 1 বসাবো। তাহলে এইখানে যে সংখ্যাটি আসবে সেটি এখানে বসবে। বোঝাতে পেরেছি? 313 অথবা 317। 100489 এর বর্গমূলে 317 আসবে অথবা 313 আসবে। কিন্তু কোনটি আসবে সেটি করব কি করে? সেটি বুঝবো কি করে? সেটি বোঝার একটি নিয়ম অলরেডি আমি বলে দিয়েছি। কি বলেছিলাম? ডিজিট সাম অ্যাপ্লাই করুন। ডিজিট সাম যদি না মেলে তখন অন্য পদ্ধতিতে যাব। ডিজিট সাম কি? এখানে ডিজিট সামে দেখুন 1 আর 4-এ 5, 5 আর 8-এ 13, 13 আর 9-এ 22, 22 অর্থাৎ এর ডিজিট সাম হচ্ছে 4। অর্থাৎ এই যে সংখ্যাগুলি বর্গমূল হিসেবে আমরা পাচ্ছি তাদের আলাদা আলাদা করে ডিজিট সাম নির্ণয় করি। প্রথমেই 3 আর 1-এ 4, 4 আর 3-এ 7। তাহলে এই সংখ্যাটির বর্গ হচ্ছে 100489 হতে পারে বর্গ। তাহলে এর স্কোয়ার করব। 7-এর স্কোয়ার 49। এর ডিজিট সাম কত? 13। 13-র ডিজিট সাম 4, অর্থাৎ হলেও হতে পারে। 317-তে দেখি 3 আর 1-এ 4, 4 আর 7-এ 11, 11 অর্থাৎ 1 যোগ 1 2, 2-এর স্কোয়ার অর্থাৎ 4, ডিজিট সাম 4। অর্থাৎ এক্ষেত্রে দুটোতেই ডিজিট সাম সমান আসছে। অর্থাৎ ডিজিট সামের মাধ্যমে আমি বলতে পারছি না যে 100489 এর বর্গমূল কোনটা। ক্লিয়ার? ডিজিট সামের যে কনসেপ্ট বলেছিলাম সেখানে বারবার বলেছি, ভুল উত্তরটি বাদ দেওয়ার জন্য ডিজিট সামের তুলনা হয় না, কিন্তু সঠিক উত্তর নির্বাচনে একমাত্র আমার বেসিক পদ্ধতি বা অন্যান্য পদ্ধতি কাজে লাগবে। আপনি ভুল উত্তর অবশ্যই ডিজিট সাম দিয়ে বাদ দিয়ে দিতে পারবেন, কিন্তু সঠিক উত্তর খুঁজতে পারবেন না যতক্ষণ না সব ভুল উত্তর আপনি এলিমিনেট করছেন। তাহলে এখানে কোন নিয়মটা আমি ফলো করব? তার জন্য একটা ট্রিক। এইখানে আপনি দেখবেন যে দুটি বেরোলো তার শেষ দুটি ডিজিট, এখানে হচ্ছে 13
আর এখানে হচ্ছে 17। আশা করি আপনারা এগুলোর স্কোয়ার মুখস্থ আছে। 13 স্কোয়ার করলে হয় 169, 17 স্কোয়ার হলে হয় 189। তাহলে এই দুটির মধ্যে কোনটি 8 9 আছে সেটি দেখুন। এখানে 8 9 আছে, এখানে 8 9 আছে। তাহলে 17 অর্থাৎ 317 বর্গ করলে আমি 100,489 পাবো, অর্থাৎ 317 হচ্ছে সঠিক উত্তর। 313 স্কোয়ার করলে শেষে 169 অর্থাৎ 69 আসবে, সেক্ষেত্রে 13কে আমি বাদ দেব। অর্থাৎ ডিজিট সামে উত্তরটি এলো না, কিন্তু অন্য যে ট্রিকটার কথা বললাম সেই ট্রিকের মাধ্যমে খুব সহজেই আপনি অঙ্কটি করে ফেলতে পারবেন। এখানে যদি আপনি ডিজিট সামের সময় নষ্ট নাও করেন তাহলেও অন্যভাবে অঙ্কটি হয়ে যাবে। পরের অঙ্কে যাই। পরের অঙ্ক বলেছে 1 2 3 9 0 4 পদ্ধতি। 3টি দাগ অর্থাৎ 3টি ডিজিট আমরা পাবো, তাই 3টি দাগ দিয়ে দিলাম। কার কার বর্গ করলে 4 আসে? 2 এর বর্গ করলে 4 আসে, 8 এর বর্গ করলে 4 আসে, এতে কোনো দ্বিমত নেই। আচ্ছা, এইবারে 12 সংখ্যাটি দিয়ে আমি শুরু করব। এটিকে আরো শর্টকাটে করার জন্য আপনি পুরো সংখ্যাটাই নিয়ে নিন। 12 3 9 0 4টুকু বাদ দিন। দুটি দুটি করে জোড় তৈরি করুন। লং ডিভিশন পদ্ধতি অর্থাৎ আমাদের বর্গমূল নির্ণয় করার বেসিক যে পদ্ধতি সেই পদ্ধতি অ্যাপ্লাই করুন। এমন কোন সংখ্যা যার বর্গ করলে 12 থেকে ছোট আসবে। 3 তিরিককে 9 অর্থাৎ 3 এর বর্গ করলে ছোট আসছে। পড়ে থাকছে 3, উপর থেকে নামছে 3 9, 3 এর ডবল 6। তাহলে এখানে কত বসালে আমার 339 এর থেকে ছোট আসবে? 5 বসালে, কারণ 6 বসালে দেখুন 360 এর উপর চলে যাচ্ছে, 6 6 36, কিন্তু 5 বসালে দেখুন 5 6 30 325 আসবে। যদি আমার এটা যোগ বিয়োগ করার দরকারই নেই, আমার এখানে কি আসছে সেটাই হচ্ছে আমার উত্তর। তাহলে এখানে এসছে 5, তাই 5 বসে গেল, আর এই উত্তরটা বসবে কোথায়? প্রথম স্থানে। 3 5 2 অথবা 3 5 8 হচ্ছে এটির বর্গমূল। 1 2 3 9 0 4 এর বর্গমূল হয় 352 অথবা 358। আপনি ডিজিট সাম অ্যাপ্লাই করে দেখতে পারেন মিলছে কিনা। আমি ডিজিট সামের সময় নষ্ট করব না, কারণ নাও আসতে পারে উত্তর, আমি অন্য পদ্ধতিটি নেব। এদের মধ্যে 52 এবং 58 কোন সংখ্যাটির বর্গ করলে আমি 0 4 পাই? 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 0, অর্থাৎ প্রথমটিতেই আমি পেয়ে যাচ্ছি। আমার তো শেষ দুটি ডিজিট নিয়ে দরকার, আমি শুধু শেষ দুটি ডিজিট দেখব। 5 8 এর ক্ষেত্রে দেখুন 5 8 দিয়ে গুণ করলে 8 8 64, হাতে 6, 5 8 40, 5 8 40 80, 80 আর 6 86, 64 চলে আসছে, অর্থাৎ আমার 58 আসবে না, 352 উত্তর হবে। আশা করা যায় বোঝাতে পেরেছি। আপনি শুধু এই যে শেষ দুটি ডিজিট আসছে সেই দুটি ডিজিটের বর্গ করার চেষ্টা করবেন, এবং শেষ দুটি ডিজিট কি আসে সেটা যদি আপনি সঠিক বের করতে পারেন তাহলেই আপনি বর্গমূলটা সঠিকভাবে নির্ণয় করতে বুঝে যাবেন। চলে যাই আমরা পরের যে উদাহরণটি নিয়েছি সেই উদাহরণে। 1 3 2 4 9 6 পদ্ধতি একই পদ্ধতি, কোনো পরিবর্তন নেই। ইউনিট ডিজিট 6 আসে কোন কোন সংখ্যার বর্গ করলে? 4 আসতে পারে আর 6 আসতে পারে। বাকি যে সংখ্যাগুলো সেইগুলো লং ডিভিশন আমি করি। 1 3 2 4 কোন সংখ্যা এখানে বসাবো? 3 বসাবো, কারণ 4 এর বর্গ করলে 16, 13 থেকে বেশি চলে আসবে। 3 বসালাম, 3 তিরিকে 9, পড়ে থাকছে 4 2 4, 3 এর দ্বিগুণ 6। এখানে কত বসাবো? দেখুন 6 বসালেই হচ্ছে, কারণ 7 বসালে 6 7 42, অলরেডি 420 পেরিয়ে যাবে, তাহলে 6 বসালেই হচ্ছে। এই 3 কোথায় বসবে? প্রথম স্থানে। এই 6 কোথায় বসবে? দ্বিতীয় স্থানে। তাহলে আমি দুটো উত্তর পাচ্ছি, সম্ভাব্য উত্তর পাচ্ছি, একটি 364, একটি 366। কোনটি উত্তর কিভাবে করবেন? ঠিক একই পদ্ধতি। কোন দুটির বর্গ করলে আপনি শেষে 9 6 পাচ্ছেন সেটার হিসাব। 4 4 16,
4 6 24, 24 48 আর 1 49, তাহলে 364 বর্গ করলেই পেয়ে যাবেন। আপনি পরেরটাও চেক করে দেখতে পারেন, 66 বর্গ করলে কত পাচ্ছেন? 6 6 36, 36 36 72 আর 3 75, 56 আসছে। অর্থাৎ এখানে 9 6 আছে, তাই 64, অর্থাৎ 364 হচ্ছে সঠিক উত্তর। ডিজিট সাম অ্যাপ্লাই করে দেখতে পারেন আসছে কিনা, কিন্তু আমি ডিজিট সামের সময় নষ্ট করব না। চলে যাই যে পরের উদাহরণটা দেওয়া আছে, সেই উদাহরণে 1 3 3 9 5 6, 6 অঙ্কের একটি সংখ্যা। পদ্ধতির কোনো পরিবর্তন নেই, তিনটি জায়গা আমি ফাঁকা নিয়ে নিলাম। কোন কোন সংখ্যার বর্গ করলে 6 আসে? 4 অথবা 6 বর্গ করলে আসে। যে বাকি সংখ্যাটা পড়ে থাকছে সেটির আমি লং ডিভিশন করব। লং ডিভিশন করার জন্য এখানে 3 বসালাম, 3 3 9, 4 3 9, 3 সংখ্যাটি এখানে বসে গেল, 4 3 9, 3 ডাবল এখানে 6 বসছে। এখানে কত বসাবো? 6 বসাবো, তাহলেই দেখুন আমার উত্তর মিলে যাচ্ছে। এইবার এই দুটি সংখ্যার মধ্যে আগের অঙ্কটিতেই আমি করেছি, কোনটির বর্গ করলে 56 আসে? 64 করলে 96 আসবে, আর 66 করলে সম্ভবত 56 আসছে, তাহলে 966। আপনি একবার করে দেখে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। 6 6 36 6 হাতে 3, 6 6 36 দুগুণে 72 আর 3 75, 56, অর্থাৎ 366 এর বর্গ করলে 1 3 3 9 5 6 পাওয়া গেল। কতক্ষণ লাগলো? কয়েকটা সেকেন্ড, হয়তো 10 সেকেন্ডও লাগেনি অঙ্কটি করতে। আপনি নিজের ক্যালকুলেশন যত দূরত্ব করবেন তত তাড়াতাড়ি অঙ্কটিকে শেষ করতে পারবেন, অথবা এই বেসিক পদ্ধতিতে করতে হবে। ক্যালকুলেশন ভালো করুন, যত তাড়াতাড়ি পারবেন তত তাড়াতাড়ি করুন। আশা করা যায় এতক্ষণ ধরে যা যা বললাম সবই বুঝতে পেরেছেন। আমরা এতক্ষণ ধরে যেগুলি করলাম সেগুলি হচ্ছে সবই পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল করলাম। এইবার এমন কিছু সংখ্যা আমরা পেতে পারি অঙ্কে যেগুলি পূর্ণবর্গ নয়, অথচ তার আমার বর্গমূল নির্ণয় করতে হতে পারে, কোনো একটা অঙ্কের মধ্যে থেকে যেতে পারে, অথবা আপনাকে একদম সরাসরি বলে দিতে পারে যে এই সংখ্যাটির বর্গমূল নির্ণয় করো। সেরকমই একটি অঙ্ক এখানে পেয়েছি। এখানে নন পারফেক্ট একটি নাম্বার দিয়েছে 15, আমাকে 15-র বর্গমূল নির্ণয় করতে হতে পারে, বা আমি শিখছি 15-র বর্গমূল কিভাবে তৈরি করব। 15-র বর্গমূল আমরা যদি বেসিক পদ্ধতিতে করার চেষ্টা করি, তাহলে ছোটবেলায় যা করেছি ঠিক একই পদ্ধতি আমি একবার অ্যাপ্লাই করে দেখিয়ে দিই, তারপর আমি শর্টকাট শেখাবো। এখানে এমন কোনো সংখ্যা বসাবো যার বর্গ করলে 15 থেকে ছোট বা 15 সমান হয়। তাহলে কি পেতে পারি সেরকম সংখ্যা? 3। 3-এর বর্গ করলে 9 বসে, আমি এখানে 3 বসালাম। পড়ে থাকছে এখানে 6, দশমিক দিলাম। ভাগের সময় সাধারণত দশমিক দিলে একটা করে শূন্য বসে, যেহেতু এখানে বর্গমূল করছি আমার দুটো দুটো সংখ্যার জোড় বানিয়ে করতে হয়, তাই এখানে দুটো শূন্য নামলো। তাহলে এখানে বসছে কত? 3-এর ডাবল 6। এখানে কত বসালে আমি বর্গ সেটা দিয়েই গুণ করলে 600 থেকে কম হবে। দেখা যাক কত বসাতে পারি। এখানে যদি 8 বসাই, 8 বসালে 8 8 64, 4 হাতে 6, 8 6 48, 48 আর 6 54, অর্থাৎ 8 বসালে এটা 600 থেকে কম আসছে। তাহলে এখানে 8 বসিয়ে দিলাম। বিয়োগটা করলে কত দাঁড়াচ্ছে? 6 হাতে 1, 4 একে 5, 5 এ 10, হাতে 1, 5 এ 6 মিলে গেল 0। আবার দশমিক যেহেতু আছে আমি দুটো শূন্য নিয়ে নিলাম। এইবার 38-এর ডাবল বসলো এখানে। 38-এর ডাবল হচ্ছে 76, 30 দুগুণে 60, 8 দুগুণে 16। তাহলে এখানে আমি কত বসাতে পারি? 7 7 49, মানে 7 বসালেই সম্ভবত আমার কাজটি মিটবে। 7 7 49 এর 9, হাতে আছে 4, 6 7 42 আর 4 46 এর 6, হাতে আছে 4, 7 7 49 আর 4 53, 1 6 এর সাথে 1 এ 7, 3 এ 10, হাতে 1, 1 আর 3 এ 4 আর 2 এ 6, অর্থাৎ 231 থাকছে। এটা যতদূর করতে থাকবেন কখনোই মিলবে না, হয়তো শেষ পর্যন্ত চলতেই থাকবে। তাহলে এই 7টা আমি এখানে বসিয়ে দিলাম। তাহলে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু পেলাম কি? √15, অর্থাৎ অ্যাপ্রক্সিমেট ভ্যালু করলে হবে 3.87। এবার আমরা যদি শর্টকাটে করি, আমরাও দেখতে পাবো এই দুটো ডিজিট পর্যন্ত বা 3টে ডিজিট পর্যন্ত আমাদের যেরকম যা চাইবে সেরকম ভাবে আমরা তৈরি করতে পারবো, এবং এইটাই আসবে। একটা করে দেখি শর্টকাট। তাহলে শর্টকাট করার জন্য প্রথমেই আমাদের জানতে হবে এর আগের অঙ্কগুলোর মতো ঠিক এর থেকে ছোট এবং এর থেকে বড় দুটি পূর্ণবর্গ সংখ্যা। ছোট পূর্ণবর্গ সংখ্যা 9, এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা 16। এবার দেখতে হবে
কোনটি এই সংখ্যাটির কাছে, 9 কাছে নাকি 16 কাছে? অবশ্যই এখানে দেখতে পাচ্ছি 16 কাছে, কারণ এদের মধ্যে ডিফারেন্স 1, 9 আর 15 ডিফারেন্স হচ্ছে 6, তাহলে 16 কাছে। তাহলে 16 বর্গমূল করলে আমরা কত পাই? 4। এই 15 সংখ্যাটিকে আমি 4 দিয়ে ভাগ করে দেব। বোঝাতে পেরেছি? যে সংখ্যাটি বর্গমূল কাছে, যে সংখ্যাটি কাছে তার বর্গমূল দিয়ে সংখ্যাটিকে ভাগ করব। তাহলে 15কে 4 দিয়ে ভাগ করব। 15কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 4 3 12, 3 দশমিক দিয়ে 0, 4 7 28, 2 দশমিকের জন্য 0, 4 5 20। যদি আমি ভাগটি ভুল না করে থাকি তাহলে এটি হচ্ছে উত্তর এখানে। এইবার এখানে কি করতে হবে? 3.75 এর সাথে আমাকে 4 অ্যাড করে দিতে হবে। এই যে সংখ্যাটি এইটি এখানে যোগ করতে হবে। তাহলে কত হচ্ছে? 0.75 আর 4 আর 3 7। তারপর করতে হবে কি? এই সংখ্যাটিকেই 2 দিয়ে ভাগ করে দেবো। প্রত্যেকটাতেই একই নিয়ম, যা ভাগফল আসবে সেটির সাথে এই ভাজকটিকে যোগ করে দেব এবং তাকে 2 দিয়ে আমি ভাগ করে দেবো। 2 দিয়ে ভাগ করলে এখানে কত হবে দেখি? 3 দুগুণী 6, 1 17, মানে 8 দুগুণী 16, 1 5, 7 দুগুণী 14, 5 দুগুণী 10। দুটোর আগের দশমিক আছে, তাই দুটোর আগে আমি এখানে দশমিক দিয়ে দিলাম। তাহলে 3.875 আমার দেখুন দুটো সংখ্যা পর্যন্ত যদি নেই, 3.87 হচ্ছে আমার বর্গমূল। আশা করা যায় আমি বোঝাতে পেরেছি। দু একটি অঙ্ক করলে দেখুন আপনাদেরও মনে হবে যেন হ্যাঁ অঙ্কটি খুবই সোজা। পরের অঙ্ক কি দেওয়া আছে? 23। তাহলে 23 এর বর্গমূল আমি আর বেসিক পদ্ধতিতে দেখাচ্ছি না, আমি শর্টকাটে যেরকম করি সেরকম ভাবেই করার চেষ্টা করি। সংখ্যাটি হচ্ছে 23। 23 এর ঠিক আগের এবং ঠিক পরের পূর্ণবর্গ সংখ্যা কত? 4 এর স্কয়ার অর্থাৎ 16 এবং 5 এর স্কয়ার অর্থাৎ 25। এই দুটি সংখ্যার মধ্যে 23 এর কাছাকাছি কে? দেখতেই পাচ্ছেন এখানে 25, কারণ এর ডিফারেন্স 2 আর এখানের ডিফারেন্স হয়ে যাচ্ছে 16 আর 7 23 অর্থাৎ 7। তাহলে যে সংখ্যাটি কাছে তার বর্গমূল, অর্থাৎ এখানে 25 সংখ্যাটি কাছে অর্থাৎ তার বর্গমূল 5 দিয়ে আমি 23কে ভাগ করব। আশা করা যায় ভাগটি করার দরকার নেই, আমি এখান থেকে মুখে মুখেই করতে পারি। 5 4 20, দশমিক বসলো, যেহেতু যাচ্ছিল না 0 এসলো, 5 6 30 অর্থাৎ 4.6 হচ্ছে 23কে 5 দিয়ে ভাগ করলে। এইবারে দ্বিতীয় স্টেপ কি? 5 এখানে অ্যাড করব। তাহলে এটি কত দাঁড়াবে? 9.6। তারপরে স্টেপ কি? পুরো সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখুন? 48 অর্থাৎ 4.8। দেখুন আগের অঙ্কটাতে একই পদ্ধতি আমি অ্যাপ্লাই করেছিলাম এবং যেখানে এসেছিল সেটাই উত্তর, অর্থাৎ এখানেও 4.8 যে সংখ্যাটি আসছে এটিকেই আমি উত্তর হিসেবে নেব। আপনি এটি বেসিক পদ্ধতিতে করে দেখতে পারেন যে মিলল কিনা, কারণ একটি মিলেছে মানে দ্বিতীয়টিও যে মিলবে আমার সেমন সার্থকতা নাও থাকতে পারে। দেখা যাক মিলছে কিনা। 4 দিয়ে করলে 4 4 16, এখানে পড়ে থাকছে 7, দশমিক যদি দিয়ে দিই তাহলে দুটো শূন্য বসবে, এখানে বসবে 8, এখানে বসছে 8, তাহলে এখানে যদি আমি 7 দিই, 7 7 49 এর 9, হাতে 4, 7 8 56, 56 আর 4 60, 9 হাতে 1, সরি 9 1 10, হাতে 1, 1 আর 9 10, হাতে 1, 6 7 মিলে গেল। আচ্ছা, এখানে যে 7টি বসলো আমি এখানে দিয়ে দিলাম। দশমিকের জন্য দুটো শূন্য নিচ্ছি। 47 এর ডাবল হচ্ছে 47 দুগুণে 94। এইবার কত বসাতে পারি? আমি 9 বসাতে পারি কি? 9 দেখা যাক, 9 9 81 1, হাতে 8, 4 9 36, 36 আর 8 44 এর 4, হাতে 4, 9 9 81 আর 4 85। হ্যাঁ, বসাতে পারি। তার মানে এখানে আমি 9। তাহলে এক সংখ্যা পর্যন্ত, মানে দশমিকের পর যদি একখানা সংখ্যা নিই, দেখুন এই সংখ্যাটি 4.79 হচ্ছে। 4.79 কে যদি আমি অ্যাপ্রক্সিমেশন করি 4.8 হয়। অর্থাৎ এই পদ্ধতিতে আপনি অঙ্ক করে ফেলতে পারেন। অঙ্কগুলো খুব সোজাভাবেই হয়ে যাবে এবং খুব তাড়াতাড়িও হবে। আপনি যদি বেসিক পদ্ধতিতে করতে চান সময়টা হয়তো একটু বেশি লাগলেও লাগতে পারে।
77 এর পরবর্তী সংখ্যা 81, পূর্ববর্তী সংখ্যা 64। কোনটি কাছে? 81 কাছে। এটি হচ্ছে 9 এর স্কোয়ার, অর্থাৎ 77কে আমি 9 দিয়ে ভাগ করব। 77কে 9 দিয়ে ভাগ করলে কত দাঁড়াবে? 6 9 54, 7 9 63, 8 9 72, পড়ে থাকছে 5, দশমিক দিয়ে শূন্য নিলাম। 5 9 45, পড়ে থাকছে 5, 5 9 45, 5 9 45, এইভাবে চলতেই থাকবে, অর্থাৎ 8.555। এই 9 আমি কি করব? এখানে যোগ করে দেবো। 9 আর 8 যোগ করলে কত হবে? দেখুন 17.555, আমি যতদূর খুশি নিচ্ছি, অসুবিধা নেই। আমি দুটো কিংবা তিনটাতে গিয়ে বন্ধ করে দেবো। 17.555 কে এবার কি করব? 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে কত হয়? দেখুন 8 দুগুণে 16, 1, এদিকে দশমিক বসে গেল, 1 হলো 5 15, 7 দুগুণে 14, 1 1 আর এখানে আমি যদি এই থার্ড ডিজিটটা বাদ দিচ্ছি, আমি সেকেন্ড ডিজিট পদ্ধতি করি, তাহলে 7 দুগুণে 14, 1 হাতে, 1 আর 5 15, 7 দুগুণে 14, 1 হাতে, 5 দুগুণে 10, অর্থাৎ 8.775। আমি কেন এখানে বাদ দিলাম? নইলে এর পরেও 5 আসতো, 8.777 করে চলতেই থাকতো। সেই জন্য আমি এখানে দুটো ডিজিট পর্যন্ত নিয়ে বাদ দিয়ে দিলাম। তাহলে 8.775 হচ্ছে 77-এর বর্গমূল বলা যায়। দেখুন 77-এর বর্গমূল করলে এটাই আসে কিনা। 8 8 64, পড়ে থাকছে 13, দশমিক দিলে দুটো শূন্য, 8 ডাবল 16, কত হতে পারে? 7 নাকি 8? 8 16 128 হবে না, 7 16 হতে পারে। 7 7 49, 9 4 হাতে, 6 7 42, আর 4 46, 6 হাতে 4, 7 7 আর 4 11, 9 আর 1 10, হাতে 1 1 আর 6 7, 7 আর 3 10, হাতে 1 1 আর 1 2 আর 1 3, অর্থাৎ এখান থেকে 7 চলে গেল। আমাকে যদি এক ডিজিট পর্যন্ত অ্যাপ্রক্সিমেশন করতে দেয়, দেখুন 8.7 এসছে, মিলে গেল। যদি আরো এক ডিজিট এগোতে হয় তাহলে আবার দুটো শূন্য এখানে দিতে হবে। 87 ডাবল, অর্থাৎ 80, 160, আর 17 174 বসালাম। এখানে দেখুন আবার নিশ্চয়ই 7 বসালেই এইটা আসবে। দেখা যাক, 7 7 49, 9 হাতে আছে 4, 4 7 28 আর 4 32, হাতে 3, 7 7 49, 49 আর 3 52, হাতে 5, 7 7 আর 5 12। দেখা যাক, 9 আর 1 10, হাতে 1 1 আর 2 3 আর 7 10, হাতে 1 1 আর 2 3 3 আর 8 11, হাতে 1 1 আর 2 3, মিলে গেল 0, তার মানে 871। এখান থেকে চলে গেল 7। তাহলে 2 ডিজিট পর্যন্ত আমি এইটা পাচ্ছি, অর্থাৎ 2-3 ডিজিট পর্যন্ত আমরা এইভাবে মানটা একদম সঠিক বের করে ফেলতে পারবো। আশা করা যায় বোঝাতে পেরেছি। খুবই সোজা। আপনি যদি এইভাবে করতে থাকেন, দেখতেই পাচ্ছেন আপনাকে প্রত্যেকবার ট্রায়াল অ্যান্ড এরারে যেতে হবে। আমি 7 বসিয়ে দিলাম, এখানেও 7 বসিয়ে দিলাম, কিন্তু আপনি যখন হিসেবটা করবেন বা আমি অন্য সময় যদি হিসেবটা করি, তাহলে আমি এইটা যদি আমার চোখের সামনে না থাকে, তাহলে আমি এখানে 7 বসিয়ে দেখবো, 8 বসিয়ে দেখবো, 9 বসিয়েও দেখতে পারি। সেই জন্য বলছি, যদি শর্টকাটে এরকমভাবে করতে চান, করতে পারেন খুব সহজে। 2-3 ডিজিট পর্যন্ত আপনি অ্যাপ্রক্সিমেশন একটা ভ্যালু পেয়ে যাবেন। দেখি পরে কি একটা অঙ্ক দিয়েছে, রুট ওভার 139। রুট ওভার 139, অর্থাৎ 139-এর বর্গমূল নির্ণয় করতে বলছে। নিয়ম কি? একই নিয়ম, ছোট এবং বড় দুটো দেখব। 139-এর থেকে ছোট হয়ে গেলে আমি ধরতে পারি 121, আর এর থেকে বড় হয়ে গেলে আমি ধরতে পারি 144। 121 অর্থাৎ 11 স্কোয়ার, আর 144 অর্থাৎ 12 স্কোয়ার। কোনটি কাছে? এই দুটির মধ্যে ডিফারেন্স দেখুন 18, আর এই দুটির ডিফারেন্স হচ্ছে 5, তাহলে 144 কাছে। 144 যদি কাছে হয়, তাহলে 144-কে কত দিয়ে ভাগ করব? সরি, 144 না, 139। 139-কে কত দিয়ে ভাগ করব? 12 দিয়ে ভাগ করব, কারণ 144-এর বর্গমূল করলে আমরা 12 পাই। তাহলে 12 দিয়ে ভাগ করে দেখি কত হচ্ছে। 139-কে 12 1 9, দশমিক দিয়ে নেব, 1-কে 12 1-কে 12, 7, দশমিক দিয়ে নেব 0, 5 12 60, 6 12 72, অর্থাৎ 5 12 60, 10 নামবে, দশমিক দিয়ে 0 নামবে, আবার 8 12 96, অর্থাৎ 4, এর পরের টুকু করলে 3 আসবে, অর্থাৎ 11.583 হচ্ছে। 11.583 সাথে কত যোগ হবে?
এখানে যে ভাজক ছিল সে যোগ হবে, অর্থাৎ 12.000 যোগ হলো 3, 8, 5, 12 আর 11 23, একে কত দিয়ে ভাগ হবে? 2 দিয়ে ভাগ করলে কত হয় দেখুন, 2 একে 2, 2 একে 2, অর্থাৎ 1 5 পড়ে থাকছে, অর্থাৎ 7 দুগুণে 14, 1 8 পড়ে থাকছে, 9 দুগুণে 18, 3 পড়ে থাকছে, অর্থাৎ 2 একে 2, দশমিকের জন্য 0, 5, অর্থাৎ 11.7915 হচ্ছে 139-এর বর্গমূল। আপনি করে দেখে নিতে পারেন, অথবা আপনার সামনে যদি ক্যালকুলেটর থাকে ক্যালকুলেটরে করে দেখে নিতে পারেন যে কত আসে। 139 বর্গমূল করলে কত আসতে পারে সেটা আপনারা খুব সহজেই বুঝতে পারছেন এই জায়গাটি থেকে। তাহলে আমি যেটা বলতে চাইছি আপনাদের, সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনি যদি বেসিক পদ্ধতিতে করতেই থাকেন তাহলে এটি শেষ হবে না এবং সময়ও অনেকটা বেশি লেগে যাবে। কিন্তু যদি আপনি এই শর্টকাট পদ্ধতিতে করতে থাকেন, মোটামুটি 1 ডিজিট বা 2 ডিজিট পর্যন্ত অ্যাপ্রক্সিমেশন ভ্যালু অবশ্যই আপনি সঠিক পাবেন। দেখা যাক পরের যে অঙ্কটি দিয়েছে সেটি কি দিয়েছে। √273, অর্থাৎ 273-এর বর্গমূল আমাকে বের করতে বলছে। 273-এর বর্গমূল, তো বর্গমূল বের করার জন্য আমি কি করব? ঠিক আগের নিয়মের কোনো পরিবর্তন নেই। এর থেকে ছোট একটি পূর্ণবর্গ সংখ্যা এবং এর থেকে বড় একটি পূর্ণবর্গ সংখ্যা বের করব। তা 273-এর আগের এবং পরের পূর্ণবর্গ সংখ্যা বলতে আমি পেতে পারি 256, অর্থাৎ 16 স্কোয়ার, এবং 289, অর্থাৎ 17 স্কোয়ার। দুটির মধ্যে কোনটি কাছে আমাকে হিসেব করে বের করতে হবে। দুটির মধ্যে আমি দেখতেই পাচ্ছি 273 এবং 289-এর মধ্যে 16 ডিফারেন্স, 256 থেকে 273-এর মধ্যে হচ্ছে 20, 17 ডিফারেন্স। তাহলে কোনটি কাছে? 289 কাছে, অর্থাৎ 273-কে কত দিয়ে ভাগ করব? 17 দিয়ে ভাগ করব। 273-কে 17 দিয়ে ভাগ করুন। 17-কে 17, 10, 3, 5 17 85, 6 17 102, অর্থাৎ 1 দশমিক দিয়ে 0 নিই, 0 নিয়ে 0 নিই, আবার 5 17 85। আমি দুটো ডিজিট নিয়েই কাজ করি, এখানে কি আছে আমার তাহলে আর দরকার নেই। তাহলে 17-র সঙ্গে 16 যোগ করে দেবো, 17 আর 16 33.05, তাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে এখানে কত আছে দেখুন, 2 একে 2, 1 3, অর্থাৎ 13, 6 দুগুণে 12, 1 দশমিকের পর 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, অর্থাৎ 16.525 হচ্ছে 273-এর বর্গমূল। আপনি যদি চান অবশ্যই একবার চেক করে নিন 273-কে বর্গমূল করলে এটাই দাঁড়ায় কিনা। 273-কে বর্গমূল করলে অবশ্যই এটাই দাঁড়ানোর কথা, 16.525 অবশ্যই উত্তর আসার কথা। আপনি চেক করে নিতে পারেন ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেটরে, অথবা আপনি যদি সঠিক নিয়মে যেভাবে আমরা সাধারণত যদি পরীক্ষায় অন্যান্য পরীক্ষায় দেয়, এই কম্পিটিটিভ এক্সাম ছাড়া অন্যান্য পরীক্ষায় যদি আমি করি যেভাবে করব, বা বেসিক পদ্ধতি যেটাকে আমি বলছি সেইভাবে যদি করতে চান অবশ্যই করতে পারেন সেইভাবে। পরের যে অঙ্কটি দিয়েছে সেটি কত দেখুন, 731। 731-এর ঠিক আগের পূর্ণবর্গ সংখ্যা এবং ঠিক তার পরের পূর্ণবর্গ সংখ্যা আমাকে নির্ণয় করতে হবে। 731-এর ঠিক আগের পূর্ণবর্গ সংখ্যা এবং 731-এর ঠিক পরের পূর্ণবর্গ সংখ্যা। 731-এর আগের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 729। সাতশো 731-এর ঠিক আগের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 729, অর্থাৎ 27 স্কোয়ার, এবং 731-এর পরের পূর্ণবর্গ সংখ্যা আমার দরকারই নেই, জাস্ট এখানে বুঝতেই পারছেন যে 4-এর ডিফারেন্স, 2-এর ডিফারেন্স, তার মানে এর পরেরটা আমার ধর্তব্যের মধ্যেই আসবে না, অনেক বড় হয়ে যাবে 28-এর স্কোয়ার করলে। তাহলে আমি 731-কে প্রথমেই কত দিয়ে ভাগ করব? 731-কে ভাগ করব আমি 27 দিয়ে। 731-কে ভাগ করুন, কত হয়? 3 27 81, মানে 27 দুগুণে 54 হবে, 4 আর 9 13, হাতে 1, 1 আর 5 6, 1 এর 7, এখানে নামলো 1, তাহলে 3 27 যদি 81 হয়, 6 27 হবে 162, 7 27, 7 7 49 এর 9, হাতে আছে 4, 7 দুগুণে 14 আর 4 18, অর্থাৎ এখানে পড়ে থাকছে 2, দশমিক দিয়ে 0 নেব, দশমিক দিয়ে 0 নিলাম, যাচ্ছে না, তাহলে আবার একটা 0 দিয়ে 0 নেব।
এবার 27 দিয়ে কতবার যাচ্ছে দেখুন 7 বার যাচ্ছে 189। আমি আর ভাগটা চালাবো না, আমি 27.07 পর্যন্তই আটকে থাকি। 27.07 তার সঙ্গে কত যোগ করছি আমি 27, অর্থাৎ 07 এখানে পড়ে থাকছে, 27 দুগুণী হয়ে যাচ্ছে 54। তাকে আমি কত দিয়ে ভাগ করব 2 দিয়ে। দেখুন 27 54কে ভাগ করলে আসছে, শূন্যকে ভাগ করলে 0, এখানে হয়ে যাচ্ছে 3-5, অর্থাৎ 27.035। মোটামুটি 2 ডিজিট পর্যন্ত বা 3 ডিজিট পর্যন্ত করার জন্য এই নিয়মের কোনো অন্যথা হয় না। এইভাবে যদি আপনি করতে পারেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এইবার দেখা যাক, এগুলো তো হয়ে যাচ্ছে পূর্ণ সংখ্যা। এমনও হতে পারে আমাকে দশমিক সংখ্যা দিয়ে বলতে পারে তার ভগ্নাংশ নির্ণয় করতে, বর্গমূল নির্ণয় করতে। সেক্ষেত্রে আমরা কিভাবে করব দু একটা উদাহরণের মাধ্যমে দেখি। যদিও আমি এখানে উদাহরণ নিইনি, আমি এখনই কিছু উদাহরণ নিয়ে আমরা করার চেষ্টা করব। ধরুন 0.5 এর বর্গমূল নির্ণয় করতে দিচ্ছে, অর্থাৎ এটার ভ্যালু নির্ণয় করতে দিচ্ছে। কিভাবে নির্ণয় করব? এটা নির্ণয় করাও একই পদ্ধতিতে করব, কিন্তু সেই পদ্ধতিতে নিয়ে যাওয়ার আগে এটাকে সেই রকম ডিজিটে পরিণত করতে হবে। এতক্ষণ ধরে আমরা কি করছিলাম 5-এর বর্গমূল করেছি, কিন্তু 0.5-এর তো বর্গমূল করিনি। তার মানে এইখান থেকে এই রকম অথবা √50 এরকম কোনো একটা জায়গায় আমাকে এটাকে ট্রান্সফর্ম করতে হবে। সেইটা কিভাবে করব? আমরা মোটামুটি ভাবে সবাই জানি যে এটা 0.5, অর্থাৎ এখান থেকে দশমিকটা যদি উঠিয়ে দিই নিচে একটা 10 আসে। এটা নিয়ে কোথাও কারোর কোনো ঝামেলা থাকার কথা নয়, এটা ছোটবেলা থেকে করে আসছি। এইবার আমি নিচের 10 আছে, তাহলে 10কে যদি 10 দিয়ে গুণ করি 100 হয়ে যায়, সেটা বর্গমূল হয়ে বাইরে বেরিয়ে যাবে। তাহলে উপরে আর নিচে আমি দুই জায়গাতেই একটা করে 10 দিয়ে গুণ করে দিই। তাহলে উপরে কত হয়ে যাচ্ছে √50 আর নিচে হচ্ছে √100। √50 আর √100 মানে হয়ে যাচ্ছে 10। তাহলে এবার বুঝতে পারছেন কোন জিনিসটার বর্গমূল করলেই আমার অঙ্কটা শেষ হয়ে যাবে। এখানে 50-এর বর্গমূল যদি আমি করে ফেলি তাহলেই আমার অঙ্কটির বর্গমূল বের করা খুব সুবিধাজনক। তাহলে 50-এর বর্গমূল করার জন্য আমি কি করব? নিয়ম সেই এক, ঠিক আগের পূর্ণবর্গ সংখ্যা ঠিক পরের পূর্ণবর্গ। এখানে আগেরটাই দেখছি মাত্র এক ডিফারেন্স, তাহলে পরেরটা আমি ধরবই না। পরেরটা যতই হোক, বড় হোক ছোট হোক, আমার দেখারই দরকার নেই। একের থেকে ছোট ডিফারেন্স আর হতে পারে না। তাহলে 49 অর্থাৎ 7-এর বর্গ। তাহলে 50-কে আমি কি করব 7 দিয়ে ভাগ করব। বোঝাতে পেরেছি? তা 7 দিয়ে ভাগ করুন, কত হচ্ছে দেখুন 7 7 49, 1 নামলো, দশমিক দিয়ে 0 নিলাম, 7 1 7, 3 নামলো, দশমিকের জন্য 0, 4 7 28, 2 থাকছে। এই ভাগটা কখনোই মিলবে না, যতক্ষণ আপনি ভাগ করবেন ততক্ষণ ভাগফল আসতে থাকবে। তার মানে কোনো এক জায়গায় আপনাকে টার্মিনেট করতে হবে। আমি 3 ডিজিটে গিয়েই টার্মিনেট করে দিচ্ছি। তার দশমিক দিয়ে 0 নিয়েছি, 7 দুগুণে 14, অর্থাৎ আমি 7.142 গিয়ে শেষ করছি। তারপরে কি নিয়ম, তারপরে কি স্টেপ? এই 7 অর্থাৎ ভাজকটিকে এই ভাগফলের সাথে যোগ করে দেওয়া, অর্থাৎ 14.142। পরবর্তী স্টেপ কি? সেটিকে 2 দিয়ে ভাগ করা। 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখুন 7.1 আসছে, মানে 071, 7.071। এইবার এইখানে অঙ্কটি শেষ নয়, কিন্তু এইখানে অঙ্কটি যদি শেষ করে দেন অঙ্কটি ভুল হয়ে গেল। এখানে আপনাকে 10 দিয়ে ভাগ করারও কথা বলা হচ্ছে, তাহলে এটাকে 10 দিয়ে ভাগ করে দিন। 10 দিয়ে ভাগ করলে দেখুন 0.7071 এরকম আসতে থাকে। তাহলে 0.707 আমি 3 ডিজিট পর্যন্তই ভাবি, 0.707 হচ্ছে 0.5-এর বর্গমূল। আশা করা যায় বোঝাতে পেরেছি। আর দু একটি অঙ্ক করুন, দেখুন আপনাদের বুঝতে সুবিধা হবে। এবং আজকের সেশন আমরা ওই দুটি অঙ্ক করেই শেষ করব। দেখা যাক কোন একটি সংখ্যা নেওয়া যেতে পারে। আপনি যে কোনো সংখ্যা নিন, ধরুন 0.25। এই সংখ্যাটির বর্গমূল আমাকে নির্ণয় করতে বলছে। পদ্ধতি এক, কোনো পরিবর্তন নেই। না, এটা খুব সোজা হয়ে গেল 25, এত সোজা নেব না। কেন এত সোজা কেন বলছি দেখুন, 0.25 এখানে 100, তাহলে উপর থেকে 5 বেরোবে, নিচ থেকে বেরোবে মাত্র 10, অর্থাৎ 0.2 না 0.5, মানে এতটাই সোজা হয়ে গেছে এটা। সেই জন্যই আমি বলছি এটা বাদ দিয়ে দিই।
এটা ছেড়ে আমরা অন্য কোনো একটা সংখ্যা নিই। ধরা যাক আমাকে 0.7 বর্গমূল নির্ণয় করতে দিয়েছে। এটা ওর থেকে একটু কঠিন আশা করি। নিয়ম একই রকম, প্রথমেই আমাকে এটাকে পূর্ণ সংখ্যার তে নিয়ে যেতে হবে যাতে আমার হিসেবটা করতে সুবিধা হয়। কি করব, 0.7, দশমিক উঠে গেল, এখানে 10 এলো, এখানে 10 দিয়ে গুণ করে দিলাম, উপরেও 10 দিয়ে গুণ করে দিলাম। তাহলে উপরে এলো √70, নিচে এলো 10, কারণ 10 আর 10 এ গুণ করলাম, বেরিয়ে চলে গেল 10। তাহলে √70, 70-এর বর্গ কাছাকাছি দুখানা বর্গ সংখ্যা, অর্থাৎ বড় এবং ছোট। কাছের হচ্ছে 64 এবং 81, এর মধ্যে ডিফারেন্স 6, এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 11। খুব ভালো। তাহলে এর মধ্যে ডিফারেন্স যদি বের করা হয়ে গেছে, যখন আমরা বুঝতেই পারছি কোনটি কাছে হচ্ছে, অবশ্যই 64 কাছে হচ্ছে, অর্থাৎ 70-কে আমি কত দিয়ে ভাগ করব, 64-র বর্গমূল 8 দিয়ে ভাগ করব। 8 দিয়ে ভাগ করলে কত দাঁড়াচ্ছে, হিসেব করি, 7 8 56, 8 8 64, 6 থাকছে, 7 8 56, 4 থাকছে, 5 8 40, অর্থাৎ 8.75। এই 8 এখানে যোগ হয়ে যাবে, অর্থাৎ এটা হবে 16.75, এটা হবে 16.75। এইবারে কি করতে হবে, এটাকে আমার 2 দিয়ে ভাগ করে দেবো। 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 8 দুগুণে 16, দশমিক বসলো, 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, অর্থাৎ 8.375। কিন্তু অঙ্কটা এখানে শেষ করে দিলেই আপনার ভুল হয়ে গেল। কেন ভুল হলো, এখানে দেখুন 10 দিয়ে ভাগও করতে বলার কথা বলা হচ্ছে। তাহলে এটাকে 10 দিয়ে ভাগ করলে যত হবে সেটাই হবে এটার উত্তর, 0.837৫। আশা করা যায় বোঝাতে পেরেছি। খুব সোজা, যে ভগ্নাংশই আসুক বা আপনার পূর্ণ সংখ্যায় আসুক, তার বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয়, এইভাবে পারফেক্ট হোক বা নন পারফেক্ট, সেক্ষেত্রেও আপনি বুঝতে পারছেন কিভাবে করা যাবে। আজকে আরেকটি অঙ্ক করব, আরেকটি অঙ্ক করে আজকের সেশন আমরা এখানেই শেষ করব। যে কোনো উদাহরণ নিন, যে কোনো উদাহরণ বলতে যে কোনো খুশি নিন। আমি ধরে নিচ্ছি 0.75 এর বর্গমূল নিশ্চয় আসছে না, আসছে না, তার মানে আমি 0.75-এরই বর্গমূল নির্ণয় করি। 0.75-এর বর্গমূল নির্ণয় একই হিসাব, 75, এখানে 100, দশমিকটা উঠিয়ে দিলে নিচে 100 আসে, এখানে আর 10 দিয়ে আলাদা করে গুণ করার কোনো জায়গা নেই। তাহলে 10টা বাইরে চলে আসবে আর উপরে থাকবে 75। নিয়ম 1, 75-এর কাছাকাছি দুটি পূর্ণবর্গ সংখ্যা, একটি ছোট এবং একটি বড় যদি হিসেব করি, অবশ্যই 64 আর 81। কোনটা কাছে, 74 এবং 75-এর মধ্যে পার্থক্য হচ্ছে 11, 75 এবং 81-র মধ্যে পার্থক্য হচ্ছে 6। তাহলে 81 হচ্ছে কাছে, আর 81-র বর্গমূল হচ্ছে 9। তাহলে 75-কে আমি 9 দিয়ে ভাগ করব। 9 দিয়ে যদি ভাগ করতে থাকি কত হবে, 8 9 72, দশমিক আছে 3 আসবে, দশমিক দিয়ে 0 নিলাম, 3 9 27, 3 9 27, 3 9 27, এরকম ভাবে চলতেই থাকবে। আমি 3 বারে গিয়ে টার্মিনেট করে দিলাম, আর বেশি নিচ্ছি না। তারপরে কি করতে হবে, 9 যে সংখ্যাটি সেটি এখানে যোগ করতে হবে। তাহলে 9 আর 8-এ 17.333। তারপর কি করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করে দিলেন কত আসছে দেখুন, 8 দুগুণে 16, 1 3, দশমিক এখানে বসলো, 1 3 অর্থাৎ 6 দুগুণে 12, 1 3, 6 দুগুণে 12, আবার 1 3, 6 দুগুণে 12, 1 পড়ে থাকছে, 5 দুগুণে 10, অর্থাৎ 8.665 এইখানে আসছে 2 দিয়ে ভাগ করার পর। কিন্তু অঙ্কটি এখানে শেষ নয়, অঙ্কটি 10 দিয়ে এখনো ভাগ করা বাকি আছে। তাহলে 10 দিয়ে ভাগ করলাম, 10 দিয়ে ভাগ করলে দেখুন কত আসছে, 86665। এবার যত ডিজিট পর্যন্ত নিতে বলবে আপনি তত ডিজিটের অ্যাপ্রক্সিমেশন নেবেন, তাহলেই আপনার অঙ্কটি মিলে যাবে। আশা করা যায় বোঝাতে পেরেছি এবং আজকের সেশন আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবেন, আর শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার এক্সামে বসছেন, চাকরির পরীক্ষার এক্সামে বসছেন, তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে আশা করি। তাহলে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, এবং ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।